আসসালামু আলাইকুম। আশা করি শেখ হাসিনার রাজত্বে আপনারা সবাই ভালো আছেন। সবাই বলতে আমি বুঝাচ্ছি যারা এই যে আন্দোলনটি হলো, এই আন্দোলনটির সাথে যারা সম্পৃক্ত ছিলেন না তারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। কারণ এই মাফিয়া স্টেটে শেখ হাসিনার সাথে তাদের সম্পৃক্ততা হয়তো অনেক ভালো, কিন্তু এই যে ছাত্র জনতা যারা হত্যার শিকার হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা অত্যাচারিত হয়ে এখন হসপিটালে ভর্তি আছেন, বুলেটের সাথে জীবন নিয়ে পাঞ্জা লড়ছেন, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তাদের প্রতি আমার ভালোবাসা, তাদের প্রতি আমার যে মায়া মহব্বত সব কিছুই আমি আমার উজাড় করে দিতে চাই। আপনারা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, আমি আশাবাদী দৃঢ়ভাবে। আমি বিশ্বাস করি আপনারা হাসিনা মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে নিজের মতো করে স্বাধীনভাবে মুক্তভাবে উড়ে বেড়াতে পারবেন। হয়তো অনেকে আমার এই ভিডিওটা দেখে আমাকে পাগল ভাবতে পারে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের যারা টিভি চ্যানেলগুলোর দিকে একটু নজর রাখছেন, মোটামুটি সরকার সেন্সর করে এই টিভি চ্যানেলগুলোতে এরকমভাবে নানা সংবাদ প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটেইনি, কোনো ঘটনার সূত্রপাতই ঘটেনি। একটি সুন্দর স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করছে শেখ হাসিনা, যে 2 দিন আগে বা 1 দিন আগে বা কয়েক ঘন্টা আগে যে নারকীয় তাণ্ডব বাংলাদেশে চলেছে তার কোনো চিহ্ন শেখ হাসিনা এই সংবাদ মাধ্যমগুলোতে দেখানোর কোনো পারমিশন নাই, তারাও দেখাচ্ছে না। তারা খুব স্বাভাবিক সুন্দর একটি দিন বাংলাদেশে দেখাচ্ছেন। আমি কেন হঠাৎ করে বলছি যে হাসিনার সময় ফুরিয়ে এসেছে, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, আরও 2-1টি বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই কেন আমি এই কথাটি বলছি সেই বিষয়টির একটি পর্যালোচনা আপনাদের দিতে চাই। 52-এর ভাষা আন্দোলন, যেই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে তার সূচিকার রচিত হয়েছিল 52-এর ভাষা আন্দোলন এবং 69-এর যে গণ অভ্যুত্থান সেটার মধ্য দিয়ে। তারপরেই কিন্তু বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধ, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। দেখুন, আপনারা সবাই একটু অবলোকন করেন যে 52-এর ভাষা আন্দোলনে কত লোক মারা গিয়েছিল সেটা কি আপনাদের জানা আছে? হয়তো অনেকেরই জানা নাই। মাত্র 8 জন লোক মারা গিয়েছিল। যদি কথা বিশ্বাস না হয় গুগল করতে পারেন। কোনো জায়গায় 6, কোনো জায়গায় 5, সর্বোচ্চ বলছেন যে 5 জন, তারপরে 3 জন, অথবা 6 জন বা 3 জন, জড়ি যে 8 থেকে 9 জন লোক মারা গিয়েছিল 52-এর ভাষা আন্দোলনে। সেটাকে নিয়ে আমরা কিন্তু এখনো গর্ব করি। রফিক, জব্বার, বরকত, এই যে তারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা শহীদ মিনার বানিয়েছি। আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য মানে কান্নাকাটি করি। যাই হোক, তাদের আত্মত্যাগ আমরা আসলে ছোট করে দেখছি না। এখন একটু আবার পর্যালোচনায় যেতে চাই যে 69-এর গণ অভ্যুত্থানে আসলে কত লোক মারা গিয়েছিল, যার জন্য বাংলাদেশটা স্বাধীন হওয়ার জন্য খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে। 52 থেকে 69, 20 বছর, প্রায় 18-20 বছর, এই সময়টার মধ্য দিয়ে অনেক উতরাই হয়েছে বাংলাদেশে, হয়তো অনেক হত্যার শিকার হয়েছে। কিন্তু 69-এর গণ অভ্যুত্থান এটা অনেক শক্তিশালী একটি বিষয়। বাংলাদেশের মানুষ বলেন, সবসময় যখন বলেন 69-এর গণ অভ্যুত্থান অনেক কঠিন একটি বিষয়। তো আমরা একটু জানতে চাই, বা আমরা অনেক গুগল করে অনেক ঘাটাঘাটি করে আমরা দেখলাম যে 69-এর গণ অভ্যুত্থানে আসলে কত লোক মারা গিয়েছিল। কোনো জায়গায় লিখছেন যে 50 জন, কোনো জায়গায় লিখছেন যে 61 জন, মানে ধরে নিই যে 50 থেকে 61 জন মারা গিয়েছিল 69-এর গণ অভ্যুত্থানে। কিন্তু 2024 সালের এই যে 18 থেকে 24 এই সময়টাতে আসলে কত লোক মারা গিয়েছে আমরা কি তার সদুত্তর দিতে পারবো? হয়তো কোনো একটা সময় আমরা দিতে পারবো। আজকে আমরা না পারি, আজকে তাদের হিসাব না করতে পারি। যেমনইভাবে হেফাজতে ইসলামের আন্দোলনে নিরীহ ছাত্রদের হত্যার শিকার হয়েছিল, সেই জায়গায় কত ছাত্র মারা গিয়েছিল আমরা সেটা জানি না। ঠিক তেমনইভাবে ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন করে এই জুলাইয়ের যেই কালো রাত্রি বা রক্তাক্ত রাত্রি দিন বা রক্তাক্ত জুলাইয়ে 2024 সালে কত লোক, কত ভাই শহীদ হয়েছেন আমরা জানি না। তো এখন আমার কথাটা হচ্ছে যে হাসিনার সময় ফুরিয়ে আসছে, এই জিনিসটা বলার আসলে কারণটা কি? দেখুন, মাত্র
মাত্র 8 জন, মাত্র 51 জন, এই সব মিলিয়ে যদি ধরি বা 61 জন থেকে 71 জনও ধরি, এই 71 জন 20 বছর বা 19 বছর সময়ে হত্যার শিকার হওয়ার পর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিল। 69-এর গণ অভ্যুত্থানকে আমরা অনেক বড় বিজয় হিসেবে দেখি, যেটা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 2024 সালের রক্তাক্ত জুলাই মাসে মাত্র 4 দিনে হত্যার শিকার হয়েছে হাজারেরও অধিক আমার ভাই ও বোনেরা। সুতরাং ধরেই নেই যে এটা 69-এর যে গণ অভ্যুত্থান, 2024 সালের মার্চের গণ অভ্যুত্থান হচ্ছে এটার মধ্য দিয়ে শেখ হাসিনা পতনের যে সূচিকাগার সেটা রচিত হলো। এই যে হত্যাযজ্ঞ, এই যে টর্চার, এই যে নির্বিচারে গুলি এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসংখ্য অসংখ্য ভাই বোনেরা, হসপিটালে আছেন, কেউ হসপিটাল থেকে পালিয়ে বাড়ি চলে গিয়েছেন, নানা সমস্যা আছে। এটার মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার সময় দ্রুত ফুরিয়ে যাবে। এখন সেই 20 বছর সময় লেগেছে 52 থেকে 69, 69 থেকে 71 কিন্তু খুব একটা বেশি সময় না। সুতরাং আমাদের বিজয় খুব সন্নিকটে, নিরাশা হওয়ার কোনো কারণ নাই। দেখুন, এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা যেতে এত সহিংস এবং এই সহিংসতা হওয়ার পেছনের যে কারিগর সেটা কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনার আসলে প্রয়োজন ছিল এরকম একটা সহিংস প্রেক্ষাপট তৈরি করা, যার মধ্য দিয়ে শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার একটা দাপ তিনি তৈরি করেছেন এই ছাত্র জনতার বুকের উপর গুলি করার মধ্য দিয়ে। তা না হলে শেখ হাসিনা খুব একটা বেশি দিন তার এই রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে পারতো না। কারণ শেখ হাসিনার সবগুলো পথ আসলে বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, চায়না বলুন বা অন্যান্য রাষ্ট্র বলুন, কেউই কিন্তু শেখ হাসিনাকে আর বিশ্বাসও করছে না, টাকা পয়সাও দিচ্ছে না। টাকার যে অভাব সেটাকে ট্যাগেল দেওয়ার জন্য, তার যে দলীয় যে দুর্নীতি সেটাকে মানুষের চক্ষু অন্তরালে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা ক্র্যাজুয়ালিটি দরকার ছিল, যেটার মধ্য দিয়ে হাসিনা আবার কয়েক বছরের জন্য হয়তো বা রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে যেতেও পারেন। তবে এই যে ঘটনার পরিক্রমা, এই সকল কিছুই কিন্তু আমাদের যেই মুক্তিগামী জনতা আছে তাদের এই যে সর্বত্র যে লাশের যে গন্ধ, এই গন্ধ দিয়েই কিন্তু আমাদের মুক্তি আসবে, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 1971 সালে আমাদের বাংলাদেশে হয়তোবা খুব একটা বেশি রাজাকারের সংখ্যাও ছিল না, বেশিরভাগই মুক্তিযুদ্ধ ছিল, কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল খুব কম সংখ্যক লোকই। 7 কোটি বাঙালি ছিল, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল মাত্র, যদি দড়ি এখনকার সময়, মাত্র 2 লাখ। তাহলে এটা আমাদের 2% অনেক নিচে, তাই না? আর রাজাকার ছিল কত? 20-50 হাজার, ধরুন 1% মতো বা আরো কম। তাহলে এখন আমরা অনেকেই হয়তো বলি যে বিএনপি কেন নামলো না, জাতীয় পার্টি কেন নামলো না, জামাত কেন নামলো না, কেন নামলো না। মুক্তির স্বাদ সবাই পেতে চায়, কিন্তু মুক্তির যে আন্দোলন, মুক্তির যে সংগ্রাম, সেই জায়গায় কিন্তু সবাই সাহসী হয়ে নামতে পারে না। যদি সাহসী হতো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতাকর্মীরা, তাহলে এই শেখ হাসিনা নিরবিচ্ছিন্নভাবে 15 থেকে 16টি বছর রাষ্ট্র ক্ষমতা এইভাবে চালিয়ে যেতে পারতো না। যেহেতু বিএনপির আন্দোলন সংগ্রাম করতে বিএনপি ব্যর্থ হয়েছেন, মানে তারা ভীত সন্ত্রস্ত, বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার নানা পর্যায়ে তারা হয়েছেন, তাদেরকে আমি দোষ দেই না। জামাত ইসলাম নানাভাবে নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকেও দোষ দেই না। বিএনপি ভয় করলেও, জাতীয় পার্টি ভয় করলেও, জামাত ইসলাম ভয় করলেও, অন্য সকল দল ভয় করলেও আমার দেশের ছাত্র জনতা কিন্তু ভয় করছে না। তারা রাজপথে সাহসী হয়ে নেমে যাচ্ছে, তাদের বুক পেতে দিচ্ছে শেখ হাসিনা হানাদার বাহিনী নির্বিচারে গুলি করছে। সুতরাং সবাই ভীত হলেও, সবাই কাপুরুষ হলেও আমাদের বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু কাপুরুষ নয়। হয়তো এক একটি আন্দোলন থেকে আরেকটি আন্দোলন আমরা দেখেছি বিগত দিনে, ইতিহাস যেভাবে বলে প্রতি বছর হয় না, প্রতিদিন হয় না, হয়তো কয়েক বছর পর পর হয়।
তাতে কি? 69 থেকে 71 বাংলাদেশ স্বাধীন হয়েছে না? 2024 সালের এই রক্তাক্ত জুলাই থেকে হয়তোবা 2025 সালের কোনো এক জুলাইয়ে আমরা কিন্তু এই হাসিনা মুক্ত একটি বাংলাদেশ পাব, অথবা 26-এ, অথবা 27-এ। তারপরেও আমি আশাবাদী, বিজয় আমাদের হবেই, বিজয় এই আন্দোলনরত ছাত্র জনতার হবেই। এখানে বিএনপি আসলো, এখানে জাতীয় পার্টি আসলো, জামাত ইসলাম আসলো, কে আসলো কে না আসলো সেটা থোড়াই কেয়ার করে। ইতিহাস কোনো দলকে সুনির্দিষ্টভাবে কোনো পজিটিভ কিছু দেয় না। শেখ মুজিবুর রহমান 1971 সালের মুক্তিযুদ্ধে ছিল না বাংলাদেশে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোথা থেকে এসে স্বাধীনতার যে মুক্তি সংগ্রামের যে কথাগুলো তিনি জনগণের সামনে পাঠ করেছিলেন, স্বাধীনতার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, সেই জায়গা থেকে একজন অখ্যাত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন লোক হয়ে গিয়েছিলেন। সুতরাং মুক্তির স্বাদ আমরা পাবো, সেই সময়ের অপেক্ষা করছি মাত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।